গত 2-3 দিন আগে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির আশপাশে একটা দুর্ঘটনা ঘটে। কি সেই দুর্ঘটনাটা? একটা ক্যাব চালক একজন পুলিশ অফিসারকে ধাক্কা দেয় এবং তাতে কি হয়, সেই পুলিশ অফিসারের পা ভেঙে যায় এবং হাতে পায়ে ভীষণ চোট পায়। প্রাথমিকভাবে তাকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু যেহেতু সরকারি হসপিটালে অত্যন্ত উন্নততর চিকিৎসা ব্যবস্থা, তাই পরবর্তীকালে তাকে ইকবালপুরের একটি বেসরকারি হসপিটাল, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ইকবালপুরের বেসরকারি হসপিটাল মানে কোন হসপিটাল, সেইখানে তাকে ভর্তি করা হয়। আচ্ছা, এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। পুলিশের অনেক সময় যারা সার্জেন্ট তারা গাড়ি করে যখন যায় তাদেরও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা নিয়ে কেন আমি হঠাৎ একটা ভিডিও করতে আরম্ভ করলাম, বা টিভি, কাগজ, এইসব জায়গাতে এইটা নিয়ে অনেক লেখালেখি হলো, আলোচনা হলো। কারণটা কি? আজাদ মল্লিক বলে এক ক্যাব চালক, সে ক্যাব চালাচ্ছিল কালীঘাটে, ওই এএসআই কে সে ধাক্কা মারে এবং এই ঘটনাটা ঘটে। যথারীতি পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাকে অ্যারেস্ট করা হয় এবং তার ইন্টারোগেশন হয়, যেটা হয়ে থাকে। তার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল, একটা গাড়ি চালাতে গেলে যা লাগে ড্রাইভিং লাইসেন্স। যেহেতু ক্যাব চালক মানে কোনো একটা ওই যে সমস্ত এখন যে সমস্ত এগুলো আছে অনলাইনে যে ক্যাব আমরা বুক করি, সেই রকম কোনো একটা, আমি নাম বলতে চাই না, এরকম কোন যে কোম্পানিগুলো, তার একটা সে ক্যাব চালক, কাজে তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। পুলিশ তার কাছে দেখে বৈধ ড্রাইভিং লাইসেন্স, কিন্তু কেন জানি পুলিশের একটা সেকেন্ড স্ট্রাইক করে। কারণ গোয়েন্দারা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সব সময় ফ্রন্ট লাইন চিন্তা করে না, তারা ব্যাক লাইনও চিন্তা করে। এইভাবেই তাদের ট্রেনিংটা হয়, তার জন্যই তারা ডিটেকটিভ হয়। তাই আজাদ মল্লিকের ওই ড্রাইভিং লাইসেন্স চেক করতে গিয়ে তাদের কোনো কারণে তাদের মনে ডাউট হয়। আপনারা আমার হয়তো হতো না, কারণ আমরা সেই বিষয়ে বিশেষজ্ঞ নই। এইবারে তার আরো ইন্টারোগেশন হতে থাকে। সেই ইন্টারোগেশনে কি দেখা যায় না, ভয়ঙ্কর তথ্য। সে বাংলাদেশ থেকে এই ভারতে অনুপ্রবেশ করে এবং জাফর নামে এই উত্তর 24 পরগনার এই বনগাঁ, বারাসাত, হাবড়া, বসিরহাট এরকম একটা জায়গায় সে জাফর নামে একজনের বাড়িতে সে আশ্রয় নেয় এবং এই জাফর তাকে আশ্রয় দেয় কেন? সে একজন মুসলমান বলে। জাফর তাকে আশ্রয় দেয় একমাত্র এক মুসলমান বলে। আপনার বাড়ি থেকে কিন্তু বাংলাদেশ থেকে কোনো কেউ অসহায়ভাবে এলে আমি কিন্তু তাকে বাড়িতে আশ্রয় দেবো না, কিন্তু এদের ভাতৃপ্রীতি এতটাই বেশি যে জাফর তাকে আশ্রয় দেয়, বিনিময়ে সে কিছু তার কাছ থেকে অর্থ নেয়। এবং ধীরে ধীরে এই জাফর, যেহেতু সে এখানে বহুদিন ধরে থেকে গেছে, সেও হয়তো কোনো এককালের অনুপ্রবেশকারী, সে তাকে ধীরে ধীরে তার সমস্ত রকমের পরিচয়পত্র করিয়ে দেয় এবং তার ড্রাইভিং লাইসেন্স হয়ে যায়, যেটা দিয়ে সে কোনো একটা ওই যে কোম্পানিগুলো আছে সেরকম কোম্পানির একটা ক্যাব চালক সে হয়ে যায়। দেখুন, তার উদ্দেশ্য ছিল কি, সে আগামী এখানে শুধু তার ভোটার কার্ডটা হয়নি, ভোটার কার্ডটা হয়ে গেলেই সে সারা ভারতে সে যে কোনো জায়গায় ছড়িয়ে, এবং দিল্লি যাওয়ার তার লক্ষ্য ছিল। নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট পারপাসে সে এখানে এসেছিল, নির্দিষ্ট। সেই জন্য কি করেছে, যেটা নিয়ে আমি বলতে চাইছি, দেখুন এই বাংলায় কিন্তু আয়ুষ্মান কার্ড হয় না। আয়ুষ্মান ভারত যে কার্ড, মানে যার মাধ্যমে আপনি যে কোনো হসপিটালে আপনি বা প্রাইভেট হসপিটালে আপনি চিকিৎসা ব্যবস্থা পান, সেই আয়ুষ্মান ভারতের যে কার্ড,
সেটা কিন্তু আমাদের এখানে হয় না, যেহেতু মমতা সরকার এখানে সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তার বদলে ওই বাংলার যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাই চলে, কি একটা জানি নাম তার। সে কিন্তু ওই আয়ুষ্মান ভারতের কার্ড সে করে ফেলেছে। হাউ? আপনি আমি কিন্তু কার্ড সে করতে পারবো না, আপনি কিন্তু কার্ড করতে পারবেন না আয়ুষ্মান ভারতে। আমি করতে পেরেছি এই কারণ গত নির্বাচনের আগে মোদী সরকার একটা জারি করেছিল যে যারা 70 বছর অভাব হয়ে গেছে তারা অনলাইনে করতে পারবে। তাই আমি একটা 70 বছর হয়ে যাওয়ার পরে আয়ুষ্মান ভারতের কার্ড করে রেখেছি, যদিও তার এখানে কোনো ভ্যালু নেই একমাত্র কেন্দ্রীয় সরকারের হসপিটাল ছাড়া। কিন্তু সে আয়ুষ্মান ভারতের কার্ড পর্যন্ত করে ফেলেছে। আপনারা ভাবতেন কি আছে, একটা আয়ুষ্মান ভারতের কার্ড করে ফেলেছে। আচ্ছা, আপনি একটা আয়ুষ্মান ভারতের কার্ড করুন তো, আপনি পারবেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এদের চেনটা, এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা পাকিস্তানি যে মুসলমান, তাদের যে চেনটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার এটাই হচ্ছে মূল লক্ষ্য। আপনার বাংলাদেশ থেকে যেসব শরণার্থীরা আসছে দেখবেন অসহায়ভাবে ফ্যাফ্যা করে ঘুরছে, পুলিশ টপ 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 করে তাদেরকে ধরে ফেলে, কোনো অসুবিধা হয় না। কারণ তারা তো কোনো লিঙ্কের মাধ্যমে আসে না। তারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে বা তারা খেতে পাচ্ছে না, এইসব কারণে তারা অসহায়ভাবে এবারে চলে এসে তারা অসহায়ভাবে ঘুরতে থাকে। কাউকে হয়তো কিছু টাকা দিয়েছে কি দেয়নি, ঘুরতে থাকে। তাই পুলিশ তাকে টপ টপ করে তাদের ধরে নিয়ে চলে যাচ্ছে, জেলে ভরে দিচ্ছে। কিন্তু এই যে চেন সেই চেন তাকে আয়ুষ্মান ভারতের কার্ড পর্যন্ত করে দিয়েছে, যে কার্ড বাংলায় করা যায় না, যেহেতু বাংলার সরকার এটাকে অ্যাকসেপ্ট করেনি। এইটাই হচ্ছে আমার কাছে একটা ভয়ঙ্কর অশনি সংকেত। আজকে এই যে মুসলিম অনুপ্রবেশকারী, এদের আজকে চেনটা, নেটওয়ার্কটা সারা ভারতবর্ষ ব্যাপী যেইখানে গিয়ে পৌঁছেছে, সেখানে পুলিশ প্রশাসন বলুন, ডিটেকটিভ দপ্তর বলুন বা অন্যান্য যেসব ইন্টেলিজেন্স আছে, তারা কিন্তু তার সঙ্গে পুরোপুরি কমব্যাট করে উঠতে পারছে না। আর তার সঙ্গে কি হচ্ছে আমরা দেখছি আমাদের দেশে, যেহেতু আমরা বহুবার বলেছি অনেক আগে থেকে যে পাকিস্তান ইজ নট এ স্টেট, পাকিস্তান ইজ এ স্টেট অফ মাইন্ড। তা কি হচ্ছে না, এই ভারতের যারা বাসিন্দা, ভারতের যারা খেয়ে বড় হচ্ছে, তাদের একটা বড় অংশ ধীরে ধীরে পাকিস্তানের বা বাংলাদেশের চর হয়ে উঠছে। সাম্প্রতিককালে জ্যোতি মালহোত্রাকে নিয়ে খুব হইচই হচ্ছে। এর আগে সাম গুপ্তা পাকিস্তানে আমাদের হাই কমিশনের কর্মী ছিল, সে একটি ওই পাকিস্তানি ছেলেকে ভালোবেসে সে ও দেশের এজেন্ট হয়ে গেছিল, পরে ধরা পড়েছে। আমাদের ডিফেন্স থেকে, সিআরপিএফ থেকে আরম্ভ করে সর্বত্র আমাদের এরা ধরা পড়ছে। কাজে এই যে পাকিস্তান বা বাংলাদেশ থেকে এই যে অনুপ্রবেশের ঘটছে, এবং এটা যে চেনের মাধ্যমে, আমার সব থেকে বড় যেটা মানে ভয়ঙ্কর অশনি সংকেত, যেটা একটা র্যাকেট, এবং এই র্যাকেট এটা এর মধ্যে কিন্তু রোহিঙ্গা আছে, সব কিছু আছে। এই যে একটা বিশাল র্যাকেট নেটওয়ার্ক ভারতবর্ষের বুকে গড়ে উঠেছে, ফাইন্যান্স বাই মুসলিম দুনিয়া থেকে হাওলার মাধ্যমে যে কোটি কোটি টাকা আসছে, এই যে নেটওয়ার্ক গড়ে উঠেছে, এর ফলে কি হচ্ছে, এটা একটা সামান্য অংশ কিন্তু ধরা পড়ছে, তারা জেলে যাচ্ছে, তাদের মধ্যে যে কটাকে ডিপোর্ট করা যাচ্ছে, আর বাকি কিন্তু 3 বছর পরে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, জেলে থাকার সময় তারা টাকা পাচ্ছে, এবং তারা পরবর্তীকালে কিন্তু আমাদের মধ্যে মিশে যাচ্ছে। এবং তাদের নেটওয়ার্কের মাধ্যমে যদি সে বাংলায় থাকে, সে আয়ুষ্মান ভারতের কার্ডও করে নিতে পারে, যেরকমভাবে আজাদ মল্লিক সে করে নিয়েছে। এ কিন্তু এক ভয়ঙ্কর অশনি সংকেত। আপনি ভাবছেন যে পাকিস্তানকে আমরা স্ট্রাইক করেছি, বাংলাদেশ যদি কিছু বেয়াদবি করে আরো বেশি,
যে কোনো সময় আমরা স্ট্রাইক করতে পারবো। হ্যাঁ, আমরা পারবো, বাংলাদেশ বা পাকিস্তানকে আমরা স্ট্রাইক করে গড়িয়ে দিতে পারবো, কিন্তু এই যে ভয়ঙ্কর স্ট্রাইক চলছে, অর্থাৎ ভেতর থেকে তাকে ধসিয়ে দাও, ভেতর থেকে তাকে ধসিয়ে দাও, বাইরে থেকে যদি আমি না পারি তাহলে ভেতর থেকে তাকে ধসিয়ে দাও, এই যে নেটওয়ার্ক এই যে ভারতের বুকে চলছে, একে কি করে কমব্যাট করবে ভারত সরকার? এ তো কোনো ওই ব্রহ্মোস বা তার থেকেও কোনো উন্নত মিসাইল বা আমাদের যে S-400 সুদর্শন চক্র বা তার থেকেও যে উন্নত যে কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম, এ তো তাকে রক্ষা করতে তারা তো একে রক্ষা করতে পারবে না। কাজেই এই আজাদ মল্লিকের কেসটা আমি তুললাম এই কারণে, কারণ ভোটার কার্ড, আধার কার্ড, অমুক তমুক, এগুলো এখন এমন দাঁড়িয়েছে, আপনি যদি 2 প্যাকেট বিড়ির বান্ডিল দেন তাহলেও আপনার হয়ে যাবে। বেশি টাকার কেউ বাদ দিন, 2 প্যাকেট বিড়ির বান্ডিল দিলে যে বিড়ি খায় তাকে দিলে সে করে দেবে, এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে। কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড যদি এটা দিল্লি, বোম্বে, ম্যাড্রাসে করতে আলাদা কথা, বাংলার বুকে বসে আয়ুষ্মান ভারতের কার্ড করে ফেলবো, যেটা আপনি আমি আমাদের এই দেশের বাসিন্দা হলেও আমরা করতে পারবো না। একমাত্র যারা 70 বছর বা তদূর্ধ্ব পাস হয়ে গেছে তারা অনলাইনে করতে পারবে। তাহলে কোথায় আজকে তাদের চেইন, কোথায় গেছে নেটওয়ার্ক তাদের গেছে, তারা আয়ুষ্মান ভারতের কার্ড পর্যন্ত করে ফেলে আজাদ মল্লিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে নেটওয়ার্ক, সেখানে কি করছে, তাদের আশ্রয়স্থল আমাদের কিন্তু যারা যদি কেউ শরণার্থী হিসেবে থাকে তার কিন্তু আশ্রয়স্থল নেই। কিন্তু এদের এই জিহাদিদের, এই মুসলিম যারা অনুপ্রবেশকারী হচ্ছে তাদের কিন্তু আশ্রয়স্থলের নেটওয়ার্ক কিন্তু বিরাট। একজন আরেকজনকে আশ্রয় দিচ্ছে, তার খাওয়ার ব্যবস্থা হচ্ছে থেকে এই যে ইন্টারন্যাশনাল যে ফান্ডিং, তার মাধ্যমে তাদের খাওয়ার ব্যবস্থা পর্যন্ত হয়ে যাচ্ছে। তাই বন্ধু, S-400 বা অগ্নি মিসাইল বা আরো যেসব মিসাইল আমাদের আছে, তাকে দিয়ে তো একে রোকা যাবে না। এইটা হচ্ছে আজকের দিন, আমার মনে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বড় অশনি সংকেত, যে নিঃশব্দে ভারত দখল। শিবপ্রসাদ রায়ের একটা বই ছিল, নিঃশব্দে ভারত দখল। সেই নিঃশব্দে ভারত দখল তো হয়ে যাচ্ছে। এই ব্যাপারে ভারত সরকার কি করছে? তাই আমি মনে করি যে এক তো পাসপোর্ট ভিসার মাধ্যমে, আগের দিনও বলেছি, বাংলাদেশি বা পাকিস্তানি কাউকে একমাত্র ইন্টারন্যাশনাল ব্যাপার ছাড়া কাউকে যেন ভারতে তাদের যেন ভিসা অ্যালাউ করা না হয়। কেউ ভারতের থেকে পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে মেডিকেল চিকিৎসা, আরে গোল্লায় যাক মেডিকেল চিকিৎসা, ওই মেডিকেল চিকিৎসা করতে আসছে জেহাদি, জেহাদ করতে করতে যখন সে অসুস্থ হয়ে পড়ছে, সেই লোকটা আসছে এখানে জেহাদ, সে আসছে এখানে ওই মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল চিকিৎসা করছে, আবার মোটা হয়ে সে ওখানে গিয়ে আবার জেহাদ করবে। নো ভিসা। একটা আওয়াজ তুলুন সমস্ত সোশ্যাল মিডিয়ায়, নো ভিসা টু বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি ইন এনি সার্কামস্ট্যান্সেস। একমাত্র ইন্টারন্যাশনাল, যেটা বললাম ইন্টারন্যাশনাল ব্যাপার হলে সেটাতে আপনি দিতে বাধ্য, ইন্টারন্যাশনাল ব্যাপার ছাড়া নো ভিসা। এই একটা আওয়াজ, এই একটা আন্দোলন শুরু করুন, নো ভিসা টু পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। আর অনুপ্রবেশকারীদের এই যে 3 বছর জেল, ডিপোর্ট করতে না পারলে তাদের আবার তারা সাধারণ মানুষ, এই যে সিস্টেম, এই সিস্টেমকে পাল্টাতে হবে। এবং তারা যারা আসছে তারা জানে যদি ধরা পড়ে যায় 3 বছর আমার জেল হবে, 3 বছরের পরে যখন আমি জেল থেকে বেরোবো বেশ কিছু টাকা নিয়ে বেরোবো এবং আমার জন্য নেটওয়ার্ক তৈরি আছে, আমি যে কোনো জায়গায় ভারত, এই করেই তো ভারতে আজকে এইভাবে মুসলিম বা অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, কোটি কোটিতে বেড়ে যাচ্ছে। আজকে মুসলিম পার্সেন্টেজ ভারতবর্ষের বুকে বন্যার মতো বেড়ে যাচ্ছে, আর হিন্দু পার্সেন্টেজ বন্যার মতো কমে যাচ্ছে। কেন হচ্ছে? স্বাধীনতার পরে তো এই জিনিস ছিল না। যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, হিন্দু অঞ্চলগুলো
সেগুলো ভারতে এসেছিল, মুসলিম অঞ্চলগুলো পাকিস্তান হয়ে গেছিল। তাহলে ভারতবর্ষের এক একটা অঞ্চল ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, বা হিন্দু মাইনরিটি হয়ে যাচ্ছে, মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে। এটাই তো কারণ। এক তো তাদের জনসংখ্যা বেশি, সেটা তো বাদ দিন, সেটা তো আছেই, কিন্তু এর বাইরে এই যে ঘুষকে লেগে হিন্দুস্তান, এই যে তাদের যে এজেন্ডা, এই এজেন্ডা আজকে কিন্তু ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে। তাই পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, যে এই ব্যাপারে ভারত সরকারকে শক্ত আইন নিতে হবে, করতে হবে। এবং আপনাদেরও ডিউটি আছে, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন, নো ভিসা টু পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশিজ আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, নো ভিসা টু বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানিজ আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। এবং যারা ধরা পড়বে তাদেরকে কোর্টে, তাদের পানিশমেন্ট হওয়ার পরে তাদেরকে জড়ো করে একসাথে তাদেরকে পদে লাথি মেরে ওপারে পাঠিয়ে দিতে হবে। কোনো ওপারের মাইকা লাল নেই যে আজকে ভারত সরকারকে রুখতে পারবে। তাদের ধরা পড়লে, অ্যারেস্ট হলে তাদেরকে দল বেঁধে পদে লাথি মেরে ওপারে পাঠিয়ে দিতে হবে। এবং সেখানে যদি তারা বাধা দিতে আসে, সেখানে বিএসএফ থেকে আরম্ভ করে সবাই থাকবে। কোন রকম বাধার যদি সৃষ্টি করার চেষ্টা করে, ডিফিটিং রিপ্লাই দিয়ে তাদেরকে ওপারে পদে লাথি দিয়ে করতে হবে। এই হয় তাহলেই কিন্তু একমাত্র এই দেশ বাঁচবে। নাহলে আজাদ মল্লিকের মতো মানুষরা এপারে এসে আয়ুষ্মান কার্ড করে পর্যন্ত সারা ভারতে ছড়িয়ে পড়বে, এবং অসুস্থ হলে বিনা পয়সায় 5 লাখ টাকার চিকিৎসা পাবে। বন্ধু, তাই আওয়াজ তুলুন, নো ভিসা টু পাকিস্তানি বাংলাদেশিজ, নো ভিসা টু পাকিস্তানি বাংলাদেশিজ, নো ভিসা টু পাকিস্তানি বাংলাদেশিজ।